5 ঘন্টা ধরে চলছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ। কাজ করছে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট। ফ্লাইট ওঠানামা বন্ধ। সারা বাংলাদেশের শিল্প কারখানার ইন্ডাস্ট্রির কাঁচামালগুলো, মেশিনারিজ আইটেম থেকে আরম্ভ করে ওষুধপত্রে ইভেন কি ভ্যাকসিন সহ অনেক কিছুই পড়া গেছে। বিএনপির রাজনীতি মানুষের জন্য বললেন তারেক রহমান। আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার। কয়েকটি দল জুলাই সনদে সই না করলেও নির্বাচনে প্রভাব পড়বে না বলছে বিএনপি। বিশৃঙ্খলাকারীদের ফ্যাসিস্ট আখ্যা। আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ জনগণের সঙ্গে প্রতারণা, দাবি এনসিপির। জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট বলায় তীব্র নিন্দা। শাপলা হত্যাকাণ্ড মুছে ফেলার চেষ্টা করেছিল হাসিনা সরকার, বললেন আসিফ মাহমুদ। দৃষ্টান্তমূলক বিচার চায় জামায়াত। 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে অনড় শিক্ষক কর্মচারীরা। কালো ব্যাজ ধারণ, কাল যমুনা অভিমুখে যাত্রা। এবং মিরপুরে 208 রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। আবারও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। তৌহিদ হৃদয়ের অর্ধশতক। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 36টি ইউনিট। কাজ করছে নৌ ও বিমান বাহিনীর ফায়ার ইউনিট। সাময়িকভাবে বন্ধ ফ্লাইট ওঠানামা। ঢাকাগামী কয়েকটি ফ্লাইট চট্টগ্রাম, সিলেট ও কলকাতায় অবতরণ করেছে। তামিম মাহবুবের রিপোর্টে আমরা বাকিটা জানব। শনিবার দুপুর 2:15টার দিকে শাহজালাল বিমানবন্দরের 8 নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশপাশের গুদামে। বিদেশ থেকে আসা পণ্য সামগ্রী সংরক্ষণ করা হতো এসব গুদামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। একে একে 36টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় বিমান বাহিনী, নৌবাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিশেষ ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল ঘটনাস্থলে উপস্থিত হন পরিস্থিতি পর্যবেক্ষণে। আগুন লাগার পর বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয় চট্টগ্রাম, সিলেট ও কলকাতায়। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিমানবন্দরের মতো সুরক্ষিত জায়গায় কিভাবে আগুন লাগলো তা তদন্তের দাবি জানান সাধারণ মানুষ। এত বড় সুরক্ষিত একটি গোডাউনে কি করে আগুন লাগলো এটা আমাদের বোধগম্য না। যারাই করেছে এটা দেশের ক্ষতি চিন্তা করে তারা রাষ্ট্রদ্রোহ কাজ করেছে। এই আগুনটা আসলে সঠিকভাবে এখানে ব্যবস্থাপনা কম, পানি ফায়ার সার্ভিস যদিও আসছে কিন্তু পানির যথাযথ পায়নি। আগুনের ঘটনার সূত্রপাত এখনো জানা যায়নি। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। দর্শক, শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনের সর্বশেষ খবর জানবো। আমাদের সহকর্মীরা আছেন সেখানে। প্রথমে যাব আমি সেজানের কাছে। সেজান মাহমুদ আছেন আমাদের সাথে এবং শাহাদাত নিশাদ আছেন। আমি প্রথমে যাব সেজানের কাছে। সেজান, আপনি জানাবেন যে আসলে দীর্ঘ সময়ও আগুন নিয়ন্ত্রণে আসছে না কেন, এবং আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কি কিছু বলেছে কিনা সংশ্লিষ্টরা? কি তথ্য রয়েছে আপনার কাছে? জি জি বেলা 1টার দিকে আগুনটা লেগেছে। এখন প্রায় 7 ঘন্টা হতে চললো। আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা যায়নি। আপনি হয়তো দেখছেন যে আমার পেছনের যেই অংশটুকু আমরা লক্ষ্য করছি তা সেই আগুনের শিখা কিন্তু অনেক বড় ছিল এবং সেই কেমিক্যাল এরিয়াতে এখন আগুন জ্বলছে এবং এখানে নিয়ন্ত্রণ করা এখন কোনোভাবে সম্ভব হচ্ছে না। ফলে বড় আগুন যেটি কিছুটা কমে আসলেও ভেতরে আগুনগুলো জ্বলছে এবং এটি আসলে শেষ পর্যন্ত কতক্ষণ নাগাদ নেভানো সম্ভব সেটি একেবারেই বলা যাচ্ছে না। কারণ এটি কিন্তু 1 কিলোমিটার এরিয়া ব্যাপী এই গোডাউনটি রয়েছে। নেভানো সম্ভব সেটি একেবারেই বলা যাচ্ছে না, কারণ এটি কিন্তু 1 কিলোমিটার এরিয়া ব্যাপী এই গোডাউনটি রয়েছে এবং এই গোডাউনের কয়েক ধরনের গেট আছে এবং এই এরিয়াটা সম্পর্কে যারা জানে না ফায়ার সার্ভিসের কর্মীরা, তারা আসলে এটি নেভাতে তাদের জন্য বেগ পেতে হচ্ছে। কারণ এটির একটি নির্দিষ্ট প্রবেশ পথ আছে এবং এটির নির্দিষ্ট ধরন আছে। সেটি কিন্তু শুধুমাত্র এখানকার যারা নিয়মিত কাজ করেন তারাই আসলে বলতে পারবেন। ফলে এই আগুনটি আসলে শেষ পর্যন্ত ঠিক কবে নাগাদ নেভানো সম্ভব সেটি একেবারেই বলা যাচ্ছে না। এখানে বাংলাদেশে যে ধরনের ইম্পোর্টেড প্রোডাক্ট আসে
এরিয়াটি। বাংলাদেশের দুটি কার্গো হচ্ছে এজেন্ট এবং যে রাজস্ব কর্মকর্তারা সেখানে ট্যাক্স দিয়ে এটি ছাড় করা হয়। ফলে এই জায়গাটি একটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশে এত বড় কার্গো ভিলেজ কিন্তু পোর্ট ছাড়া, চট্টগ্রাম বন্দর ছাড়া আর কোথাও নেই। ফলে এখানে এখন যদি আগুন নেভানো হয়, কিন্তু এই ধকল কিন্তু আমাদের দীর্ঘ সময় ধরে এখানে এই এরিয়াটি নতুন করে তৈরি হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের নিতে হবে, কারণ এখানে তো আসলে প্রোডাক্ট গুলো রাখতে হয় গোডাউন এরিয়া। তো তার বাইরে আসলে আগুন নেভাতে প্রায় 40টা ইউনিট এখানে তো আসলে প্রোডাক্ট গুলো রাখতে হয় গোডাউন এরিয়া। তো তার বাইরে আসলে জাতীয় কেমিক্যাল রয়েছে, গার্মেন্টস কেমিক্যাল রয়েছে, রং রয়েছে, ওষুধ রয়েছে এবং আইফোন 17-এর একটা বড় চালান রয়েছে। ফলে এখান থেকেই এগুলি আসলে সবকিছুই প্রায় ধ্বংস হবে বলে ধারণা করা যাচ্ছে। এখানে মূলত যারা এখানকার স্থানীয় তারা বলছেন এখানে কুরিয়ার সার্ভিস রয়েছে, বিশেষ করে ডিএচএল ইন্টারন্যাশনাল যে কুরিয়ার সার্ভিস রয়েছে সেখান থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি 8 নম্বর গেট, এখানে 1 থেকে 8 নম্বর গেট পর্যন্ত এরিয়া রয়েছে। তো 8 নম্বর গেট থেকে আগুন শুরু হয়েছে এবং সেটি কিন্তু পুরোপুরি ছড়িয়ে পড়েছে। আশেপাশে সকল বিমান সরিয়ে নেওয়া হয়েছে। ফলে এই কার্গো ভিলেজের বাইরে আগুনটা ছড়াবে না, কিন্তু এই কার্গো ভিলেজের আগুন আসলে কবে নাগাদ নেভানো যাবে সেটি আবার বলা যাচ্ছে না। আপনারা কিছুক্ষণ প্রতিবেদন দেখছিলেন, প্রায় সব কয়টি ফ্লাইট কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, ঢাকার বদলে ঢাকার বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে বিমানের যাত্রী যারা রয়েছেন তারাও কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়ছেন, কারণ দীর্ঘক্ষণ ধরে এসে তারা কিন্তু কবে নাগাদ পৌঁছাতে পারবে সেটিও বলা যাচ্ছে না। ফলে আমাদের একজন সহকর্মী সাদাত রিশাদ রয়েছেন সেখানে, আমরা তার কাছে গিয়ে বিষয়টি শুনে আসতে চাই। জি, সেজান আমাদের সহকর্মী, যিনি আপনাদেরকে ইতিমধ্যে কিন্তু এখানে যে আগুন লাগার ঘটনা, অর্থাৎ যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটটি রয়েছে, অর্থাৎ কার্গো যে গেটটি, যেখানে বিভিন্ন মালামাল এখানে নামানো হয় বা এখানে আমদানি হয়, আমদানি কার্গো যেটি, সেটি কিন্তু একেবারে 2:15 মিনিট থেকে এখন পর্যন্ত আগুনের যে তীব্রতা সেটি কিন্তু কোনোভাবেই এখন পর্যন্ত নিয়ন্ত্রণের কোনো সম্ভাবনা আসলে দেখা যাচ্ছে না। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, 8 নম্বর যে গেটটি সেটির সেই যে প্রবেশ পথ, অর্থাৎ যেটি দিয়ে প্রবেশ করে সেই মাথা থেকে, অর্থাৎ দক্ষিণ এবং উত্তর দুই কর্নারে কিন্তু একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে ভেতরে। অর্থাৎ ভেতরের পরিস্থিতি আমরা ইতিমধ্যেই আমাদের সহকর্মী সেজান তিনি কিন্তু দেখিয়েছেন এবং আমরাও বাইরে থেকে দেখতে পাচ্ছি ভয়াবহ আগুনের তীব্রতা এবং ব্যাপক পরিমাণের ধোঁয়া, যে কালো ধোঁয়া সেটি কিন্তু ক্রমশই এখানে বাড়ছে। যদিও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছেন যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছেন, তবে ফায়ার সার্ভিসের যে অক্লান্ত পরিশ্রম, অর্থাৎ তাদের 36টি ইউনিট কিন্তু অক্লান্তভাবে তারা এখানে কাজ করে যাচ্ছেন আগুন নেভানোর ক্ষেত্রে। আমরা দেখেছি এয়ারপোর্টের ভেতরে এখানে একটি পুকুর রয়েছে, সেই পুকুরের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে, সেখান থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। একই সাথে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও কিন্তু তাদের যে পানি সরবরাহ সেটি অব্যাহত রেখেছেন এবং সেখানে আগুন নিয়ন্ত্রণে তারাও কাজ করছেন। তো ফায়ার সার্ভিসের যে 36টি ইউনিট, সেই 36টি ইউনিটের পাশাপাশি আমরা দেখছি এখানে একে তো আমদানির সাথে সম্পৃক্ত যে সকল ব্যবসায়ী রয়েছে তারাও এখানে ভিড় জমাচ্ছে। অনেকেরই কোটি কোটি টাকার মালামাল এখানে রয়েছে, যারা খালাস করার কথা হয়তো খালাস করতে পারেনি, যেহেতু আজকে শনিবার ছুটির দিন। এবং অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখেছি এখানে যে সবসময় কিন্তু ব্যবসায়ীরা এখানে অবস্থান নিয়ে থাকে বা তাদের মালামাল খালাসের ক্ষেত্রে তারা এখানে কাজ করে, কিন্তু এখন পর্যন্ত যে পরিস্থিতি, আগুন কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণে আসেনি এবং আগুন নিয়ন্ত্রণে এখানে কাজ চলছে এবং সেটি কখন নাগাদ শেষ হবে আসলে তার সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ আগুনের তীব্রতা এখনো প্রখর হারে কিন্তু বেড়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এয়ারপোর্টের এখানে অন্যান্য যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটগুলোর যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখছি যে এখানে কোনোভাবেই যে অবস্থান সেটি কিন্তু কখন নাগাদ ফ্লাইটগুলো চলাচল করবে সেটি কিন্তু জানানো হচ্ছে না এবং সেই ক্ষেত্রে সকাল থেকেই আমরা দেখেছি এখানে ফ্লাইটগুলো ঠিকমতো চলাচল করলেও বিকেলের যে ফ্লাইটগুলো সেগুলো কিন্তু ঢিলে করা হয়েছে এবং সন্ধ্যা 7:30 যে ফ্লাইটগুলো সেগুলোতে আমরা দেখেছি তারা যে বিষয়টি জানিয়েছেন যে সেগুলো বিকেল রাত 3টার দিকে নেওয়া হয়েছে, অর্থাৎ ভোরবেলার দিকে সেই ফ্লাইটগুলো সময় দেওয়া হয়েছে। তবে এই ক্ষেত্রে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তারা কিন্তু এখানে
অবস্থান নিতে খুব কষ্ট হচ্ছে এবং সেক্ষেত্রে কিছু সংখ্যক যাত্রী যারা আছেন তারা এখানকার আশপাশের যে হোটেলগুলো রয়েছে সেগুলোতে অবস্থান নিয়েছেন এবং বাকিরা কিন্তু এখনো এয়ারপোর্টে অবস্থান করছেন এবং অনেকে আছে যাদের ফ্লাইট ঠিক কয়টায় সেই বিষয়টি কিন্তু জানানো হয়নি। তো সবশেষ যে তথ্য এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি এখানে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন এবং বিমান বাহিনী থেকে শুরু করে বিজিবি সদস্যরা এখানে রয়েছেন এবং তারা এখানে আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন এবং স্বেচ্ছাসেবকরাও কিন্তু এখানে বিভিন্ন সময় যারা ফায়ার সার্ভিসের সদস্যরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পানি সরবরাহের ক্ষেত্রে পানি খাওয়া থেকে শুরু করে তাদের বিষয়ে কিন্তু স্বেচ্ছাসেবকরাও কিন্তু কাজ করে যাচ্ছেন এবং উৎসুক জনতার যে ভিড় সেই ভিড় কিন্তু আমরা একেবারে সড়কের সামনে রয়েছি, অর্থাৎ ৮ নম্বর গেটের যে প্রবেশ পথ সেই ৮ নম্বর গেটের প্রবেশ পথের সামনে কিন্তু উৎসুক জনতার ভিড়ও কিন্তু ব্যাপকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেটিও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে সাধারণ মানুষের এই ভিড় এড়িয়ে পানি সরবরাহের ক্ষেত্রে যেন কোনো ধরনের বিঘ্নিত না ঘটে এবং যত দ্রুত সম্ভব, যেহেতু ভেতরে একেবারেই পুরো ছারকার হয়ে গিয়েছে এবং এখনো আগুনের ফুলকি আর ধোঁয়ার বৃষ্টি তো পুরো হয়ে উঠেছে পুরো এয়ারপোর্টের প্রাঙ্গণ এবং এখানে সব বিমানও সরিয়ে নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে সবার এখন একটি প্রত্যাশা যে কখন আগুন নেবে বা ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রম, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পরিশ্রমে আগুন যত দ্রুত সম্ভব নেবে এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গেট থেকে আমার কাছে থাকা আগুনের সবশেষ খবর। নিশাদ, আপনি থাকুন, আমরা আবারও আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব এবং আমাদের দর্শককে আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের মাধ্যমে। দর্শক, সেজান মাহমুদ এবং শাহাদাত নিশাদ আমার সাথে যুক্ত ছিলেন। বিএনপির রাজনীতি সাধারণ মানুষের জন্য আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। সহকর্মী সঞ্জু রায়ের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আপন আপু। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় আয়োজন হয় দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পের। শনিবার সকাল ১০টা থেকে গাবতলীর বাগবাড়িতে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে এই কার্যক্রম শুরু হয়। বিকেলে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। বিএনপির রাজনীতি মানুষের জন্য আর মানব সেবার জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্য খাত নিয়ে কি কি পরিকল্পনা রয়েছে তা তুলে ধরেন তারেক রহমান। আমরা হেলথ কেয়ার তৈরি করব, এই হেলথ কেয়াররা সারাক্ষণ তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, বেসিক অসুখ বিসুখ কিভাবে গ্রামের মা বোনরা যারা সংসার দেখভাল করেন তাদের কাছে গিয়ে পরামর্শ দিবে যে কিভাবে পরিবারকে সুস্থ রাখতে হবে। সরকার গঠন করতে পারলে আমরা দেশের নারীদের, আমরা যেরকম বলেছি এর মধ্যে আমরা ফ্যামিলি কার্ড দিব। প্রতিটি নেতাকর্মীকে মানুষের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, বিএনপির লক্ষ্য আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে মানুষের পাশে থাকা। আমরা সাধারণ মানুষের পাশে তাদের আস্থার প্রতীক, তাদের বিশ্বাসের প্রতীক হিসেবে যাতে আমরা দাঁড়াতে পারি। আমরা আমাদের প্রত্যেককে আজকে জনগণের সেবক হিসাবে আমরা গড়ে তুলতে বদ্ধপরিকর হই। আমরা নিজেদেরকে জনগণের সেবক হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করি। এটিই হোক আমাদের আগামী দিনের রাজনীতির শপথ। দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রায় ৭,০০০ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জুলাই সনদে কয়েকটি দল স্বাক্ষর না করায় জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সংঘর্ষে জড়িতদের ফ্যাসিস্ট আখ্যা দেন তিনি। রিপোর্ট করছেন ফারুক বাবু। রাজধানীর পানি ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত সাধারণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই আন্দোলনে শ্রমিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা অতুলনীয়। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ছাত্র পুলিশ সংঘর্ষ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সবাইকে সহনশীল আচরণ করতে হবে। জাতীয় নির্বাচনে সব দল অংশ নেবে বলেও আশাও জানান তিনি। এই নির্বাচনের মাধ্যমেই আপনার নির্ধারিত হবে যে আপনি কি সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতন্ত্রের দিকে যাবেন নাকি আবার অন্য দিকে চলে যাবেন। 1971 সালের যুদ্ধকে আমাদের সবসময় মনে রাখতে হবে যে দ্যাট ইজ দ্য বেসিস অফ আওয়ার এক্সিস্টেন্স। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন
আমরা সবাই যেভাবে ছোটখাটো আমাদের ভিন্নতা এই দূরত্ব আছে সেকে দূর করে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনের পরিণতি করি। এদিকে জিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় এনসিপি সহ 6টি দলের জুলাই সনদ সই না করা প্রসঙ্গে কথা বলেন তিনি। স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারে না, আমি বলবো না স্বাক্ষর করেনি, স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন। তাতে করে আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধার ব্যানারে সন্ত্রাসীরা সুযোগ বুঝে ঝামেলা করেছে বলেও অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। গণতন্ত্রে ভিন্ন মতের সুযোগ আছে বলেও মন্তব্য করেন বিএনপির অন্যতম এ নীতি নির্ধারক। রাষ্ট্রের সমস্ত অঙ্গে ভারসাম্য রক্ষা। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। জাতীয় সনদে স্বাক্ষরকারী দলগুলো গণ অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্টের দোসর আখ্যা দেয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বক্তব্যের নিন্দা জানান নাহিদ। জুলাই শহীদ ও আহত পরিবারের কাছে সালাউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান তিনি। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। শুক্রবার জুলাই যোদ্ধাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। সনদের আইনি ভিত্তির দাবিতে জাতীয় নাগরিক পার্টি সহ 4 বাম দল বর্জন করে এই অনুষ্ঠান। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেয়ার ব্যাখ্যা দিতে শনিবার রাজধানীর বাংলা মোটরের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে এটি হবে গণপ্রতারণা। যারা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা গণ অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে বলে মন্তব্য করেন তিনি। যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যে প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। আমরা মনে করি জনগণের বিরুদ্ধে গতকালকের ঘটনাটি ঘটেছে, ফলে আমাদের রাজপথে কর্মসূচি থাকবে এবং আমরা দ্রুত সেই কর্মসূচি ঘোষণা করব সারা দেশব্যাপী। এ সময় জুলাই যোদ্ধাদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। সেই সঙ্গে জুলাই যোদ্ধাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী ট্যাগ দেওয়ার নিন্দা জানিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদকে তার মন্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দিয়ে দাঁড়িয়েছিল। আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন। এছাড়া প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু জুলাই গণ অভ্যুত্থানের প্রতিক্রিয়া জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গণভোটের পূর্বে জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দর্শক, এর মধ্যে আপনারা জানতে পেরেছেন যে দুপুর 2টার দিকে আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোতে আগুন লেগেছে এবং কার্গো ভিলেজে আগুনের ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা একদমই বন্ধ রাখা হয়েছে। ঢাকাগামী সব ফ্লাইট অবতরণ করছে চট্টগ্রাম ও সিলেট ওসমানী বিমানবন্দরে। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী আছেন সেখানে খালেদ আহমেদ, আমি যুক্ত হচ্ছি তার সাথে। খালেদ, সিলেটে কয়টি বিমান এই পর্যন্ত অবতরণ করেছে এবং যাত্রীদের জন্য আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? জ্যোতি, দেখুন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত 3টি আন্তর্জাতিক ফ্লাইট জরুরি অবতরণ করেছে। এর মধ্যে একটি হচ্ছে সৌদি আরবের রিয়াদ থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এটি 3:31 দিকে এখানে জরুরি অবতরণ করে এবং এরপরে 6:05 ইউএস বাংলার একটি ফ্লাইট সিঙ্গাপুর থেকে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে এবং এরপর 6:15 দিকে ইউএস বাংলার আরেকটি ফ্লাইট মালদ্বীপ থেকে জরুরি অবতরণ করে। এবং এছাড়া আপনাকে আরো জানিয়ে রাখি যে ডোমেস্টিক আরো 3টি ফ্লাইট, যে ফ্লাইটগুলো সিলেট থেকে ঢাকায় যাওয়ার কথা, সেগুলো আসলে আটকা পড়েছে। এর মধ্যে রয়েছে ইউএস বাংলা, নভো এয়ার এবং এয়ার এস্ট্রা।
আমাদেরকে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যিনি পরিচালক রয়েছেন হাফিজ আহমদ, তিনি যেমনটি জানিয়েছেন যে সৌদি আরব থেকে যে ফ্লাইটটি এসেছে সেখানে যাত্রী রয়েছেন 396 জন। এই ফ্লাইটের যাত্রীরা এখনো আসলে বিমানের ভেতরে অবস্থান করছেন, তবে সিলেটের যে 12 জন যাত্রী ছিলেন তারা ইতিমধ্যে গন্তব্যে চলে গেছেন। এবং একই সাথে একটু আগে যে দুটি ফ্লাইট এখানে জরুরি অবতরণ করলো সেই ফ্লাইটগুলো এখন উসমানী বিমানবন্দরে রয়েছে এবং যাত্রীরাও সেই বিমানের ভিতরেই তারা রয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে এই যে ডোমেস্টিক ফ্লাইটগুলো ঢাকায় যাওয়ার কথা সেই ফ্লাইটগুলো আটকে পড়া এখানে যাত্রীরা কিছুটা দুর্ভোগে পড়েছেন। এবং আপনি জানেন যে আগামীকাল ঢাকায় বিএনপির সিলেট বিভাগের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের গুলশান কার্যালয়ে ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে আমরা যেটি জেনেছি যে যারা আগামীকালকের এই সভায় যোগদান করবেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা, তারাও কিন্তু এই বিমানবন্দরে অবস্থান করছেন। ডোমেস্টিক ফ্লাইটটি ছেড়ে না যাওয়ার কারণে তারাও অনেকটা বিড়ম্বনায় পড়েছেন। তো সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ যুদ্ধে। সিলেট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী খালেদ আহমেদ। দর্শক, এই মুহূর্তে আসলে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, উনি নিরাপত্তা বিশ্লেষক, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। স্যার, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? স্যার, আপনার কাছে আসলে প্রশ্ন থাকছে যে আসলে এই যে ঘটনা ঘটছে, একের পর এক এই যে দুর্ঘটনা ঘটছে, আগুন লাগছে, এই নিয়ে আসলে আপনার মতামত আসলে জানতে চাই। আমি তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এটা একটা সন্দেহের উদ্রেক করছে। স্যার, আপনার কাছে আসলে প্রশ্ন থাকছে যে আসলে এই যে ঘটনা ঘটছে, একের পর এক এই যে দুর্ঘটনা ঘটছে, আগুন লাগছে, এই নিয়ে আসলে আপনার মতামত আসলে জানতে চাই। বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এটা খুবই উদ্বেগের বিষয়। এটা অবশ্যই একটা বড় ধরনের একটা উদ্বেগের বিষয় এবং এটা নিয়ে সবাই খুব গভীরভাবে চিন্তা করা দরকার। তো পাশাপাশি আমি অগ্নি নির্বাপক বিশেষজ্ঞ নই, আমি অগ্নি নির্বাপক কয়েকজন বিশেষজ্ঞের কথা শুনছিলাম। দেখুন, এখানে সবসময় যে জিনিসটা বলা হয়ে থাকে যে এখানে ঢাকা মানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, আমরা এই কথাটা শুনতে পাই। দ্বিতীয়ত হলো যে এই যে প্রত্যেকটা বড় ধরনের অগ্নিকাণ্ডের পরে মানে একটা বড় ধরনের তদন্ত হয়, এই তদন্তের ফলাফল আমরা কখনো কেউই জানতে পারি না, কি হলো না হলো কেন হলো। এবং এই যে তদন্তে যে ত্রুটি বিচ্যুতিগুলি পাওয়া যায়, এটার যে একটা ব্যবস্থা নিতে হবে, সেই ধরনের কোনো কিছু আমরা দেখতে পাই না। এই জন্যই একটার পর একটা এরকম ঘটনা ঘটে যাচ্ছে এবং যেখানে সবাই নির্লিপ্ত। এখন দেখুন, এইটার ইম্প্যাক্টটা কত মারাত্মক হতে শুরু করেছে। অলরেডি আপনার চট্টগ্রাম শাহ আমানতে আপনার 8টি বা সিলেটে 3টি বা 2টি এরকম বিমান, আন্তর্জাতিক বিমান আপনার অবতরণ করছে। তাহলে কথা হচ্ছে যে আপনার যদি আগামী 6 থেকে 8 ঘন্টার মধ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ক্লিয়ার করা না যায়, তাহলে কিন্তু এই হ্রাস কিন্তু আমাদের নিতেও পারবে না, কারণ আমাদের আর কোনো আন্তর্জাতিক বড় বিমানবন্দর নাই যেখানে আন্তর্জাতিক বিমানগুলিকে আমরা এখানে হারবার করতে পারবো। সো এটাও একটা বিষয়, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের ওই বিকল্প ব্যবস্থাটাও পর্যাপ্ত না। তাহলে হয়তোবা এমন একটা পদক্ষেপ বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ নিতে পারে যে যেসব ফ্লাইট এখনো বাংলাদেশমুখী ঢাকামুখী অবস্থা আছে সেগুলো ডিলেট করে বা বিলম্বিত যাত্রা শুরু করাতে হবে। সার্বিকভাবে চিন্তা করেন, এই বিমানে যারা প্যাসেঞ্জার আছে তারা কত নানাবিধ সমস্যায় একটা মানে পড়ছে, এবং এই একটার পর একটা ঘটনা, ইপিজেড এর ঘটনা এবং ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা, এটা কিন্তু বিশ্বের কাছে খুবই নেগেটিভ একটা মেসেজ আমাদের জন্য দিচ্ছে যে এই একটা দেশ যার বিমানবন্দরের নিরাপত্তা নাই, এক্সপোর্ট প্রসেসিং জোনের নিরাপত্তা নাই, একটা পর একটা ঘটনা ঘটছে, এর মধ্যে রাজনৈতিক টালমাটাল অন্যান্য পরিস্থিতি আছে। সার্বিকভাবে এই জিনিসটা বাংলাদেশের জন্য খুবই নেতিবাচক একটা মানে রেজাল্ট পুরো পৃথিবীর কাছে আমরা ছড়িয়ে দিচ্ছি। সো আমি জানি না এখানে দায়িত্বপ্রাপ্ত যারা আছে, এই সবচেয়ে বড় কথা যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয় না, এটাই হচ্ছে মানে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়। তো উত্তরণ হবে কিভাবে, ভালো কোনো কিছু আশা করবেন কিভাবে?
একটা বিষয় যদি যুক্ত করতে চাই যে এটা রাত দুপুর 2টায় আগুন লেগেছে, এখনো আসলে আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং দাও দাও করে জ্বলছে। আমাদের সহকর্মীরা আছেন, তারা বলছিলেন যে এখনো দাও দাও করে আগুন জ্বলছে এবং এখনো তারা বলতে পারছেন না যে কখন নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসবে। এবং বিশেষ পথ থাকার কারণে যারা সেখানে কাজ করেন তারা ছাড়া আসলে যারা আগুনে মানে আগুন নেভানোর চেষ্টা করছেন তারা আসলে ওই পথগুলো জানে না বলে তাদের জন্য সহজ হচ্ছে না। তো এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন এবং এটা আসলে কতটা আমাদের জন্য ভয়াবহ হতে পারে বা কি করা উচিত ছিল এই নিয়ে? আবার ওই আমি অগ্নি নির্বাপক বিশেষজ্ঞের রেফারেন্স দিয়ে বলি, আমি যেটা শুনছিলাম যে আগুনের উৎপত্তি স্থলে যদি পৌঁছানো না যায়, সেখানে যদি ফায়ার ফাইট করা না যায়, তাহলে কিন্তু আগুনটাকে প্রশমিত করা যাবে না। বাইরের ধোঁয়া, বাইরের আগুন বা ফ্লেয়ার যেটা, এটাকে নিয়ন্ত্রণ করা গেলে উৎস জায়গায়। তো যেটা বুঝতে পারলাম যে এই উৎসের কাছাকাছি এখনো ফায়ার ফাইটাররা বুঝতে পারছেন না। আর এটা যেহেতু কার্গো ভিলেজ বা কার্গো গোডাউন, এখানে কিন্তু ফ্লেমেবল, ইনফ্লেমেবল এবং মানে এমনি সব ধরনের জিনিস আছে। সো এখানে শুধু পানিতে হবে না, হয়তো বা ফোম বা ওই ধরনের স্পেশালাইজ যে জিনিসগুলো আছে সেগুলি। কিন্তু সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে এটা কাছে তো বুঝতে পারছে না। তবে এখানে আমি বিস্মিত হচ্ছি যে আপনি যে প্রশ্নটা করলেন যে কাছে পৌঁছানোর লোক নাই, এই বেসামরিক বিমান কর্তৃপক্ষের লোক বা এগুলি যারা দেখভাল করেন তাদের কাছে নিশ্চয়ই জানা আছে। এরকম কি কেউই নাই যে তাদেরকে কাছাকাছি নিতে পারছে না? আমার মনে হয় সেটা বিষয় না। বিষয় হচ্ছে ওইটাই যে অগ্নি নির্বাপক যে আপনার পানি বা ফোম বা যে ধরনের আইটেমগুলি আপনার ব্যবহার করার কথা, এইগুলি নিয়ে আগুনের উৎসস্থলের কাছাকাছি পৌঁছাতে পারছে না। বোধ করি এইটাই হচ্ছে মূল কারণ, যে কারণে গত প্রায় 6-7 ঘন্টা ধরে এই আগুন জ্বলছে। এটা যদিও কমে আসছে, বাট তারপরে এটা কিন্তু একেবারে মানে স্তব্ধ হয়ে যায়নি বা এটাকে একদম মানে অগ্নি একদম পুরোপুরি মানে বন্ধ করা যায়নি। সুতরাং এই বিষয়গুলি সামগ্রিকভাবে আমি মনে হয় যে ওখানে অনেক এক্সপার্ট আছেন, অনেক বিশেষজ্ঞ আছেন, অনেক পরিচিত মানুষ আছেন যারা এটা সবকিছু জানেন। এখন আর একটা জিনিস, সেটা আমাদের প্রবলেম হয় এই ধরনের দুর্ঘটনা ঘটলে আপনার যতটা না মানে সাহায্য কর্মী বা এক্সপার্ট লোক থাকে, তার চেয়ে বেশি থাকে অনলুকার, মানে উৎসুক জনগণ। তো উৎসুক জনগণ এই সময় প্রতিবন্ধকতা তৈরি করেন, একটু যে রাস্তা ক্লিয়ার করে দিবে, একটু সহযোগী জিনিসকে এগিয়ে দিবে, এটা না করে তারা এটা নিয়ে ভিডিও করা, তারপর দেখা কি হলো না হলো, এগুলাতে ব্যস্ত থাকে। এটাও একটু আমাদের জন্য সমস্যা। আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী আমি মনে করছি সার্বিকভাবে হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যে আগুনটা হয়তোবা নিয়ন্ত্রণে আনতে পারবে বলে আমি মনে করছি। আসলে আমরাও প্রত্যাশা করছি যে অগ্নি নির্বাপনের যে ব্যাপারটা, এটা যেন প্রশাসনের পক্ষ থেকে তাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং তারা যেন এই বিষয়টি আরো সতর্কতার সাথে বিষয়টি দেখে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনা বিশ্লেষণ করতে সরাসরি যুক্ত ছিলেন আমার সাথে বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। দর্শক, যেমনটি বলছিলাম যে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে, এরই মধ্যে আপনারা জানতে পেরেছেন। সেখানে আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ আছেন, আমরা আবারও যুক্ত হচ্ছি নিশাদের সাথে। নিশাদ, আপনি ছোট করে জানাবেন যে আসলে কি অবস্থা, এখনকার সার্বিক চিত্র যদি তুলে ধরতেন আমাদের দর্শকের সামনে। জি, আসলে ঠিক একেবারেই যে 2:15 মিনিট থেকে কিন্তু শুরু করে এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেটি কিন্তু একেবারে এখনো চলছে এবং সেক্ষেত্রে এখনো কিন্তু আমরা আগুনের নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছি না। অর্থাৎ এখানে কিন্তু যে ফায়ার সার্ভিসের যে 36টি ইউনিট প্রথমে, তারপর আরেকটি ইউনিট সহ 37টি ইউনিট এখানে কাজ করছেন ফায়ার সার্ভিসের যে সদস্যরা, তারা একে তো যেমন রয়েছে, সেক্ষেত্রে বাইরের ক্ষেত্রেও আমরা দেখছি যে অন্যান্য বাহিনীর সদস্যরা যারা আছেন তারা কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন, আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। ওয়াসা থেকে আমরা দেখেছি কয়েক হাজার লিটার পানি এখানে সরবরাহ করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য এবং সেই সাথে ফায়ার সার্ভিসের প্রতিটি যে ইউনিট, প্রত্যেকটির সাথে আমরা দেখেছি যে পানি সরবরাহের যে মেশিন, সেই মেশিনের মাধ্যমে এখানে পানি সরবরাহ করা হচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করা হচ্ছে। যদিও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তারা বলেছেন যে আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে আমরা সেই ক্ষেত্রে তার প্রতিচ্ছবি হিসেবে যদি বলে থাকি, সেক্ষেত্রে এখনো কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের বাইরেও বলা চলে। কারণ একেবারে যে দক্ষিণ পাশটা, অর্থাৎ প্রবেশ যে গেটটি রয়েছে, সেই গেটটির পাশের যে সাইটটি রয়েছে সেটি পুরোই আগুনে একেবারে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে এবং ভেতরে কিন্তু এখনো দাও দাও করে আগুন জ্বলছে। আমরা দেখছি যে পুরো এয়ারপোর্টের সাইটটিতে এইখানে আগুনের ভয়াবহ তীব্রতা এখানে লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে যদি ভেতরে কাউকে যে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র ফায়ার সার্ভিসের সদস্য যারা আছেন তারা সেখানে কাজ করছেন এবং অন্য সাইটগুলোতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা
একই সাথে আনসারের সদস্যরা তারা কিন্তু কাজ করছেন। এখানে ব্যবসায়ী যারা আছেন তারা বাইরে অবস্থান করছেন এবং সেক্ষেত্রে তাদেরও অনেক আক্ষেপের জায়গা রয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের সদস্যদেরকে প্রথমে শুরুর দিকে কাজ করতে দেওয়া হয়নি বা তারা এমনটাও অভিযোগ ছিল, কিন্তু তবে সেক্ষেত্রে সেই অভিযোগগুলোও কিন্তু অনেকটা উড়িয়ে দিয়ে তাদেরকে যে সেখানে কাজ করতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি সেখানে আমরা দেখছি যে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম এখনো চলছে এবং সেই ক্ষেত্রে এটি কখন নাগাদ শেষ হবে এবং একই সাথে এয়ারপোর্টের যে অবস্থা সেখানে কখন নাগাদ ফ্লাইটগুলো চালু হবে সেটি নিয়েও কিন্তু অনিশ্চয়তা রয়েছে। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো টার্মিনাল গেট, সেখানে আগুনের আমার কাছে থাকা সবশেষ খবর।